আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি কারণ আমার নিজের সাথেও একটা এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি নিউজ চালাচ্ছিলাম। নিউজে আমি যা দেখতে পাচ্ছি একটার পর একটা ডেথ ইন আরজি কর। মাকে আর বাঁচাতে পারবো না। আমার মার মানে মৃত্যুটা অবশ্যম্ভাবী। আরজি কর ইজ আ প্লেস ওয়্যার ইউ উইল গেট ইউর ডেথ ক্লোজার। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে হয় 12:30-15। অবভিয়াসলি ডেথ না, আমি সেই জিনিসটা যখন আঁচ করতে পেরেছি যে আরজি করে রাখলে আমি আমার মাকে আর বাঁচাতে পারবো না। আমার মার মানে মৃত্যুটা অবশ্যম্ভাবী। আরজি কর ইজ আ প্লেস ওয়্যার ইউ উইল গেট ইউর ডেথ ক্লোজার। তো আমি তাই জন্য আমারও এরকম একটা এক্সপিরিয়েন্স আছে। এই যে একদম 100% কনফিডেন্টলি আমি এটা বলছি। হ্যাঁ, সবাই হয়তো বলবে যে বাবা আম, এত এত কনফিডেন্স কোথা থেকে আসলো। তো এসছে কারণ আমি ফেল সেরকমই করেছি। আমি যখন খবর শুনছি একটার পর ডেথ হয়ে যাচ্ছে এই লাস্ট 3 days ধরে, এটা নাথিং নিউ। ওকে, আর নাথিং নিউ আমি বলতে আজকে মুখ খুলতে আমি বাধ্য হচ্ছি। আমি আমার নিজের সামনে একটা মৃত্যু দেখেছি। সেটা হচ্ছে ওদের এমার্জেন্সি কেয়ার ইউনিটে নিজের চোখের সামনে দেখেছি মারা যেতে পেশেন্টকে। তো আরজি করে গেলে তুমি এই সুস্থ হয়ে আর ফিরবে না। এবার এটা আমার সাথে যে এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেটাই শেয়ার করছি। আমার যেটা ফিল হয়েছে, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, থ্রু মাই এক্সপিরিয়েন্স আমি যেটা বুঝেছি আমি সেটাই শেয়ার করছি। অবজেকশন আমি জানাচ্ছি আরজি করের ওপর। আমার 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 মনে হয় আরজি করকে পুরোপুরিভাবে ডিমলিশ করে দেওয়া উচিত। ওখানে কোনো রকমের ট্রিটমেন্টের টিও হয় না, ট্রিটমেন্টের টি রাখাই উচিত না। তুমি জাস্ট ওটাকে একদম ধূলিসাৎ করে দাও আরজি করের বিল্ডিংটাকে। কারণ এরকমভাবে মানুষ ওখানে মারা যাওয়ার থেকে ভালো কি ওখানে ট্রিটমেন্ট নাই হওয়া। তো আজকে আমি এক্সপিরিয়েন্সটা বাধ্য হয়ে আমি শেয়ার করছি, কারণ আমি যখন দেখছি যে এরকম একটার পর ডেথ নিউজ আমি দেখতে পাচ্ছি আরজি কর, তো আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি এটা নিয়ে আমি কোনো শখ পাইনি, নিউজটা নিয়ে কোনো শখ পাইনি, কারণ আমি টু শুনতে দেখতে যেহেতু আমি কলকাতার মেয়ে, কলকাতায় বর্ন অ্যান্ড বট আপ। তো নাথিং নিউ ফর মি। কলকাতা, এসএসকে মানে সবই পলিটিক্যালি এরা এতটাই মানে এতটাই কানেক্টেড, এতটাই মানে নিচে নেমে গেছে যে আর মানুষকে ওরা আর মানুষ বলে দেখে না। যাই হোক, আমার এক্সপিরিয়েন্সটা আমি বলি। হঠাৎ করে আমার মার ফোন আসে। মা যখন আমাকে বলছিল যে মাকে আমি জাস্ট নর্মাল অ্যাজ ইউজুয়াল ফোন করছি, ফোন করে মার না কথা বলতে অসুবিধা হচ্ছিল। মা বলছিল যে আমার কথাটা না কীরকম জড়িয়ে যাচ্ছে, আর আমার মনেও থাকছে না আমি কি বলছি, কিছু মনে থাকছে না, আমি লেখা পড়তে পারছি না, আর আমার মুখে ওয়ার্ড আসছে না। সব থেকে মেন পয়েন্ট, যেটা হাইলাইটেড পয়েন্ট, সেটা হচ্ছে আমার মা এরকম বলছে বারে যে আমার মুখে ওয়ার্ড আসছে না, আমি কিছু কথা খুঁজে পাচ্ছি না, আমি কথা বলতে পারছি না। তো আমরা ভাবছি যে কারণ তার মানে কিছু 1 মাসও হয়নি আমার বাবার ডেথ হয়েছে, আমার বাবা এক্সপায়ার্ড করে গেছে। তো আমি ভাবছি এবার মা হয়তো ওখানে একা থাকে, হয়তো মানসিক ট্রমায় খুব ভুগছে, তাই জন্য হয়তো এরকম একটা এফেক্ট হয়েছে। কিন্তু আমি এটা আগের ভিডিওতেও বলেছি, আমার না খুব হ্যাবিট আছে যে এগুলো কেন হচ্ছে, তো আমার মাথায় চলছিল, তো আমার গুগল করা হ্যাবিট আছে। তো আমি যখন এগুলো ওখানে গুগল করি তখন দেখতে পাই যে এগুলো সিমটম অফ ব্রেন স্ট্রোক। কারণ কথা না বলা, জড়িয়ে যাওয়া, লেখা পড়তে না পারা, এটা সিমটম অফ ব্রেন স্ট্রোক, সেটা গুগলে আমি দেখতে পাই। তো আমার মাথার মধ্যে এটাই চলছে, আবার ব্রেন স্ট্রোক হলো না তো। তো আমি স্যাঙ্গুইন না, আমি শিওর না।
তো যাই হোক, তখন রাত্রিবেলা ছিল। তো সেই রাত্রে আমি আমার হাজব্যান্ডকে বলি, যাও একটু মাকে ডক্টর দেখিয়ে আসো, কেন এরকম হচ্ছে। যেহেতু আমরা আমরা একসাথে থাকি না, মার বাড়িতে থাকে, আমরা আমাদের একটা ভাড়া বাড়িতে থাকি। আর তখন আমার হাজব্যান্ড ওয়ার্কিং ছিল, মানে কাজে ছিল আর কি, শিফটে ছিল। তো শিফট থেকে ছুটি টুটি নিয়ে হঠাৎ করে তাড়াহুড়ো করলে রাত্রিবেলা যায়। এইবার মানে কত রকমের পয়েন্ট উঠে আসছে তুমি দেখো। তো রাত্রিবেলা যায়, এবার রাত্রিবেলা গিয়ে কোথায় নিয়ে যাবে, ডানলপ, আমাদের বাড়ি ডানলপ। সো ডানলপের যে অ্যাপোলো, সেখানে নিয়ে যায় আমার মাকে। অ্যাপোলো একটা সোকল ব্র্যান্ড, ওকে। তো তাই জন্য বিশ্বাস করে ভরসা করে অ্যাপোলোতে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রথমত জেনারেল ফিজিশিয়ানকে দেখানো উচিত হয়নি, কিন্তু তখন সেই মুহূর্তে অল অফ আ সাডেন আমরা পার্টিকুলারলি নিউরোলজিস্ট কোথায় পাবো, তখন তো তার জন্য আমাদেরকে যদি ওপিডিতে দেখাতে হতো, তার জন্য আমাদেরকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, প্রায়ার ইনফরমেশন নিতে হতো যে কখন বসে কবে বসে। তখন বাজে রাত 9টা 9:30 এরকম। তো সেই মুহূর্তে আমরা যে ডক্টরকেই অ্যাভেলেবল পেয়েছি তাকেই দেখিয়েছি। তো আমরা অ্যাপোলোতে গেছি। অ্যাপোলো যেহেতু একটা ব্র্যান্ড, তাই জন্য ভরসা করে অ্যাপোলোতে গেছি। এবার অ্যাপোলোর ওপিডিতে গেছি। এবার সেখানে নাম নিতে বাধ্য হচ্ছি, কারণ এই জিনিসগুলো আমি ফেস করেছি। আমি প্রত্যেকটার নাম নিতে বাধ্য হচ্ছি, কারণ আমার সাথে হয়েছে এই জিনিসগুলো। এবার অ্যাপোলোতে একটা জেনারেল ফিজিশিয়ানকে আমরা দেখালাম। এবার জেনারেল ফিজিশিয়ান বললো যে, একবার উনি বললেন না যে এটা ব্রেন স্ট্রোকের সিমটম, এটা একটা জেনারেল ফিজিশিয়ান, একটা ডক্টর। আমি একটা মেয়ে হয়ে গুগল করে আমার মাথায় স্ট্রাইক করছে যে এটা হতে পারে মার ব্রেন স্ট্রোক হয়েছে। উনি এত কিছু সিমটম দেখেও, সামনে পেশেন্ট দেখেও, আর এত কিছু সিমটম শুনেও একবারও বলো না যে ব্রেন স্ট্রোক হলেও হতে পারে। তার জায়গায় হাজিবাজি অনেক কিছু ওষুধ দিয়ে দিল, ওষুধ দিয়ে বললো ঘরে নিয়ে যান, কোনো অসুবিধা নেই। শকড অন অ্যাপোলো। যাই হোক, এটা হচ্ছে আবার অ্যাপোলোর গল্প। যাই হোক, কিছু করার নেই। তো আমার মাকে বাড়িতে নিয়ে এলাম। ওষুধ আমি বলছি তারা ওষুধ এখন কেনার দরকার নেই। আমরা আমার যেহেতু মানে ট্রাস্ট আসছিল না যা ডক্টর বললো, তো এই জন্য আমি একটা সেকেন্ড ডিসিশন নিলাম কি আমরা ওটা কি আপনার অনলাইন কনসালটেন্সি করাবো। তো প্র্যাক্টো আমি নিলাম, প্র্যাক্টো ডাউনলোড, মানে আমার হাজব্যান্ড প্র্যাক্টো ডাউনলোড করলো। এবার প্র্যাক্টোতে আমি নিউরোলজিস্টকে তখন আমি করলাম, মানে আমরা ডিসকাস করে করছি। তো নিউরোলজিস্ট এর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো। ভাগ্যিস তখন নিউরোলজিস্ট ছিল। তো নিউরোলজিস্টকে তখন কনসাল্ট করেও বললো যে হতে পারে এটা সিমটম অফ ব্রেন স্ট্রোক। তখন উনি বললো, নিউরোলজিস্টকে আসলে এটা না অনেক বছর আগের 2023-এর কথা বলছি আমি, এটা অনেক বছর আগেই হয়েছে। তো তাই জন্য আমার ঠিক অতটা ক্লিয়ারলি মনে পড়ছে না এখন। তো 2023 হয়েছে। তো নিউরোলজিস্টকে দেখালো না ওখানেও জেনারেল ফিজিশিয়ানকে দেখালো, আমার ঠিক মনে নেই। আমার মনে হয় যে নিউরোলজিস্ট বা জেনারেল ফিজিশিয়ান যে কোনো একজনকে দেখিয়েছিল। মোটমাট প্র্যাক্টোতে আমরা অনলাইন কনসালটেন্সি করেছিলাম, যে আফটার কামিং ব্যাক টু দ্যাট ডানলপ অ্যাপোলো আমরা অনলাইন কনসালটেন্সি করেছিলাম। এবার তখন উনি বললো যে এটা ব্রেন স্ট্রোক হলেও হতে পারে, আপনি ইমিডিয়েট কোনো এমার্জেন্সি ওয়ার্ডে যান, এমার্জেন্সিতে গিয়ে ওনার MRI করান, বাস না সিটি স্ক্যান করান, এটা বললো। বাস তখন থেকেই আমাদের সব চিন্তা শুরু হয়ে গেল, কি করব। এবার হয়ে গেল আমি যেটা ভাবছিলাম, এবার সেটাই সত্যি হয়ে গেল, আমি তো এটাই ভাবছি। তখন বাজে রাত 11:30 12টা এরকম হবে। তো মার কন্ডিশন তখন স্টেবল, কথা ওরকমই জড়িয়ে বলছে, বা বলতেই পারছে না, চুপ ছিল। মাথা ফাতা সেরকমভাবে ঘোরেনি, একটা জায়গায় বসেছিল, চুপ ছিল। আর কোনো রকম সিমটম তখন
লাকিলি হয়নি। তারপরে আমরা কি করব কোথায় যাব এখন, যেহেতু আমাদের ফিনান্সিয়াল অসুবিধা ছিল, সদ্য আমার বাবা এক্সপায়ার্ড হয়েছে, অনেক কিছু দেনা, তারপরে অনেক কিছুভাবে রিচুয়ালসগুলোকে করা, সব কিছু করে আমরা, যাই হোক, ফিনান্সিয়ালি কন্ডিশন আমাদের তখন খুবই বাজে অবস্থা ছিল। তো এই অবস্থায় মাকে আবার আমি কোথায় নিয়ে যাব, তো সেটা করতে করতে তো যাই হোক, মানে আর কোনো অপশান না পেয়ে, আমি আবার রিপিট করছি, আর কোনো অপশান না পেয়ে আমি আরজি করে যাই, মানে আমার হাজব্যান্ড আরজি করে মাকে নিয়ে যায় আলটিমেটলি। তখন বাজে রাত 3টে, 2টো, 2:30, 3টে এরকম কিছু হবে। এবার ওখানে গিয়ে সিটি স্ক্যান করানো হয়। এবার সিটি স্ক্যানের জন্যে ওখানে আবার নিয়ম আছে, যখন নিয়ম মানে ওটা সেলফ সার্ভিস হসপিটাল। তোমাকে যখন মাকে নিয়ে যাওয়া হলো, তোমাকেই নিজে স্ট্রেচার আনতে হবে, তোমাকে নিজেই স্ট্রেচার এনে তোমাকে নিজেই মাকে অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে তুলতে হবে। দেন স্ট্রেচারটা তোমাকে নিজে নিয়ে গিয়ে এমার্জেন্সি ওয়ার্ডে করতে হবে, হয়তো তোমাকে নিজেকেই গিয়ে ডক্টর কল করতে হবে, মানে সেলফ সার্ভিস আর কি, বুঝছো তো, মানে একদম পিওরলি সেলফ সার্ভিস। তো এবার যাই হোক, এত কিছু করার পর মাকে বেডে তুললো আমার হাজব্যান্ডই, একা, পুরোপুরি একা। আমি বাড়ি থেকে ওকে বলে যাচ্ছি এটা করো ওটা করো, কিন্তু ওই সময় মাথা কতটা কাজ করবে সেটা তোমরা বুঝতেই পারছো। কেউ ছিল না, কেউ না থাকার মতনই, বিকজ রিলেটিভরা তো খুবই ভালো, সো কল রিলেটিভরা খুবই ভালো। তো যাই হোক, আমরা আর রিলেটিভের ওপর ভরসা না করে আমরা নিজেরাই যা পেরেছি করেছি। তো ওখানে নিয়ে গেছি, ইমিডিয়েট করতে হবে না, তো ফেলে রাখলে তো হবে না। এবার কখন আসবে রিলেটিভ, আদৌ আসবে কি না সেটাও একটা ব্যাপার আছে। রিলেটিভরা আজকাল লাইক ডক্টরস, তাদের অনেক কিমতি সময় আছে, আমাদের ওপর কেন ওয়েস্ট করবে। যাই হোক, এটা আলাদা ব্যাপার, আলাদা টপিক, এটাকে না কাটানোই ভালো। তো যাই হোক, মাকে ওখানে বেডে তুললো, ডক্টর আসলো। ডক্টর এসে প্রথমে তো বেড পাওয়া যাচ্ছিল না, হ্যাঁ, মাকে ওখানে যখন নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে, তারপরে বেড, এমার্জেন্সিতে বেড পাওয়া যাচ্ছে না, তখন বললো যে নিচে ফেলে রাখুন, নিচে শুয়ে দিন। বলছে যে নিচে শুয়ে দেবো, মানে নিচে কী করে শোয়াবো আমি, ওনার এই অবস্থা হয়েছে, তো আমি নিচে কীভাবে শোয়াবো, নিচে শুয়ে দিন মানে বেড দিন আমাকে। না, এখানে তো বেড নেই, ওখানে যে স্টাফ আছে আরও অনেক কিছু আছে, যারা মানে সবাই A to Z সবাই ওই টাকার বিনিময়ে ওখানে কাজ করে। যদিও এটা একটা সরকারি হসপিটাল, সরকার থেকে মায়না পাওয়ার পরেও ওদের ডেফিনেটলি হয়তো কম পড়ে, তাই জন্য ওরা এরকম টাকার বিনিময়ে সব কাজ করে। তো বেডের জন্য টাকা দেওয়া হলো, 200-500 টাকা হয়তো দেওয়া হয়েছে। তারপরে আমাদেরকে বেড দেওয়া হলো। বেড দেওয়ার পর খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন বেড ছিল, যেখানে মানে ডিজিজ হতে 1 সেকেন্ডও লাগবে না, স্কিন ডিজিজ হতে 1 সেকেন্ডও লাগবে না। তারপরে তলা দিয়ে বেড়াল টেড়াল ঘুরে বেড়াচ্ছে, খুব খুব নিট অ্যান্ড ক্লিন অ্যাটমসফিয়ার ছিল, বুঝলো তো। সবাই পড়ে আছে যে যার মতন, নিচে সব পেশেন্ট পড়ে আছে, বেডে পেশেন্ট পড়ে আছে, পেশেন্টের সাথে ডক্টর নার্স কেউ নেই, পেশেন্টের সাথে আছে পেশেন্টের বাড়ির লোক। তো এমার্জেন্সি ওয়ার্ডে ভিড়, মানে এবার যেখানে অন্যান্য হসপিটালে এমার্জেন্সি ওয়ার্ডে যেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না, আরজি করের এমার্জেন্সি ওয়ার্ডে সবাই অ্যালাউ এক্সেপ্ট ডক্টর অ্যান্ড নার্স। আচ্ছা, তো তারপরে ডক্টর যখন আসলো, তখন ভাগ্য ভালো ডক্টর এসেছিল। এবার সে SHO এরকম হেড করে জিনিসটাকে, তখন তো ডক্টর পাওয়া যাবে না, অত রাত বিরাতে ডক্টর হয়তো নাই থাকতে পারে, ডক্টর নাই থাকবে, অ্যাভেলেবেল কী করে থাকবে, দিস ইজ আ আরজি কর, রাইট? তো ডক্টর কী করে থাকবে। যাই হোক, তো যেই হেড অফ ডিপার্টমেন্ট যিনি ছিল, তিনি হয়তো এসে দেখেছেন, দেখে বললো যে আপনি সিটি স্ক্যান করান। তো সিটি স্ক্যানের জন্য তুমি যদি নর্মাল প্রসিডিওরে তুমি যদি সিটি স্ক্যান করাও, তাহলে তোমাকে লাইন দিয়ে সিটি স্ক্যান করাতে হবে। সেই লাইন তোমার কখন আসবে ইউ নেভার নো।
অনেক লাইন। তো তুমি যদি আগে করাতে চাও তাহলে তুমি টাকা পে করো, 700 টাকার মতন নিয়েছিল, তুমি পে করো, তো তোমার সিটি স্ক্যান সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো আমরা 700 টাকা দিয়ে পে করে সিটি স্ক্যান করালাম। সিটি স্ক্যান করানোর পর জানতে পারি মার মানে প্রথমে জানতে পারি মার ব্রেন স্ট্রোক হয়েছে। কনফার্ম হয়ে গেলাম ব্রেন স্ট্রোক হয়েছে। তো তারপরে তখন মা শুয়ে আছে আরজি করে। এবার আমি তখনও যাইনি, আমার হাজব্যান্ডই সব ডিল করছে। তো তারপরে ডক্টরকে যখন বললো যে এরকম সিটি স্ক্যান করিয়ে আমরা এরকম ডিটেক্ট হয়েছে ব্রেন স্ট্রোক, তখন ডক্টর বলল যে আমি ওষুধ লিখে দিচ্ছি এখানে, আপনি নিয়ে যান বাড়ি, কারণ এইখানে রাখলে আপনার পেশেন্ট অনেক ভালো কন্ডিশনে, আপনি ঠিক করে, আপনারা না এটা ঠিক করে শুনুন আমি কি বলছি। ডক্টরের থেকে বা SHO হোয়াট এভার যিনি ছিলেন, তার নাম আমি বেসিক্যালি জানি না, ও হয়তো জানে না, মানে আমরা দেখিনি, তখন আমাদের মাথা কাজ করছিল না। তো উনি আমাদেরকে ঠিক এটা বললো যে ওনার কন্ডিশন অনেক, মানে আমার মার কন্ডিশন অনেক বেটার আছে, এইখানে থাকলে আপনার মা অনেক আরও বেশি অসুস্থ হয়ে যাবে, একটা সুস্থ মানুষকে আরও অসুস্থ করার কোনো রকম মানে নেই, এইখানে থাকলে ওনার ট্রিটমেন্ট সেরকমভাবে কিছুই হবে না, তাই জন্য ওনাকে এখান থেকে নিয়ে যান, বাড়ি নিয়ে যান কি অন্য হসপিটালে গিয়ে অ্যাডমিট করান সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। বাট আমি ব্রেন স্ট্রোক হয়েছে, ইটস নাথিং, একটা নর্মাল জিনিস হয়েছে। ওনাদের ভাবে আমি যা দেখলাম, ওনারা তো ইউজ টু, এরকম অনেক হসপিটালে আমি দেখেছি যে ওরা যেহেতু ডেলি ডিল করে এসব জিনিস, ওদের কাছে একটা জল ভাত, মানে মানুষ মারা যাওয়া, ডেথ হয়ে যাওয়া, এক্সপায়ার হয়ে যাওয়া, কিছু রোগ ডিটেক্ট হওয়া, এগুলো জাস্ট ডাক্তারদের, আজকালকার ডাক্তারদের কাছে এটা জাস্ট জল ভাত, মানে ওরা ইউজ টু, এগুলো তো হবে ইউজ টু। কিন্তু আমরা যেহেতু পেশেন্টের রিলেটিভ, মানে পেশেন্টের নিজের বাড়ির লোকেরা তো ইউজ টু আর হতে পারি না আমরা এরকমভাবে, কারণ আমাদের সাথে তো যদি হাজারো বার হয়, যেহেতু আমাদের বাড়ির লোক, তো আমরা কোনো রকমভাবে ইউজ টু হতে পারবো না। তো যাই হোক, সেই ট্যালেন্টটা আমাদের মধ্যে নেই, আর আনতেও চাই না। তো এবার তো মাকে বলা হয় যে এখান থেকে নিয়ে যেতে, এখানে থাকলে মা আরও অসুস্থ হয়ে যাবে, কারণ এখানকার অ্যাটমসফিয়ার দেখছেন, পরিবেশ দেখছেন কীরকম অবস্থা। তো ওনাকে বেডে নিয়ে যান। তো তখন আমরা ভাবছি যে ভাই বাড়িতে গিয়ে আমরা ট্রিটমেন্টটা করবোই কোথায়, আর যদি অন্য হসপিটালে নিয়ে যেতে হয় তাহলে আর গভর্নমেন্ট অন্য হসপিটালে SSKM আছে, যেটার অবস্থা লাইক আরজি করি, তো সেখানেও বা কী করে নিয়ে যাবো, এখন রাত 3টে 3:30 বাজে, এই অবস্থায় কী নেবো, এখন মাকে এখানেই রাখছি, সকালবেলা আমরা অন্য জায়গায় ট্রান্সফার করে নেবো। তার সেই টাইমের সেই ডিউরেশনে যদি আমরা কিছু টাকা ফাকা জোগাড় করতে পারি তাহলে মাকে প্রাইভেটে ভর্তি করাতে হবে। তো এটাই হলো। তো আমার বর লাস্টে বাড়ি চলে আসলো, কিছু করার নেই। তারপরে সকালবেলা আমি 7টা বাজে, তখন আমি মাকে গেলাম দেখতে যাওয়ার কথা না, মানে মাকে ওখান থেকে বের করে আনবো এই ভেবেই গেলাম। তো তখন মা আমাকে খেতে খেতে বলছে, বাবু আমাকে এখান থেকে নিয়ে চল, এইখানে যদি আমাকে রাখিস আমি আর বাঁচবো না, কারণ আমি রাত্রিবেলায় 2টো পেশেন্টকে আমার চোখের সামনে মরতে দেখলাম, কোনো রকম ট্রিটমেন্ট হয় না। আমি বারে বারে বলছি আমি এটা এমার্জেন্সি ওয়ার্ডের কথা বলছি, হয়তোবা হতে পারে জেনারেল ওয়ার্ড, ওরকমভাবেই মা ছিল। পরে যখন মাকে দেখতে গেলাম, মার গায়ে একটা চাদরও ছিল না, বেডের অবস্থা খুবই যাচ্ছে তাই, মানে কোনো রকম বেডে যে একটা হোয়াইট বেডশিট থাকে, পিলো থাকে, বেড রিক্লাইনিং, না ওসব তো ভাবাই অনেক দূরের কথা। একটা নর্মাল বেডে, হসপিটালের বেডে মাকে এরকমভাবে শুয়ে রেখেছে, কোনো মার আশেপাশে না চলছে স্যালাইন, না কোনো জলের বোতল, না কোনো ওষুধ, কিছু নেই, নাথিং। এবার আমি যখন মাকে দেখতে গেলাম, মা তখন বলছে যে বাবু এখানে আমাকে রাখিস না, আমি রাখলে এখানে মরে যাবো। আমার কোনো রকম সারা রাতে একটাও, নট আ সিঙ্গেল ডক্টর আমাকে এখানে দেখতে এসছে, নট আ সিঙ্গেল ওষুধ আমাকে দেওয়া হয়েছে, এখানে কোনো ট্রিটমেন্টই শুরু হয়নি, আমি এরমভাবেই পড়ে আছি। তো আমি যদি এখানেই রাখিস আমি আর বাঁচবো না, আমি পড়ে যাবো, মরে যাবো আমি। তো ওখান থেকে আমি যখন বের করে আনছি তখন আবার অ্যাজ ইউজুয়াল স্ট্রেচার চাই,
এবার স্ট্রেচারের জন্যে আমি পাচ্ছি না। আমি তখন যে আয়াগুলো ছিল, ও তার মধ্যে একটা জিনিস হলো, আমিও আমার আর মা বলছে যে আমি নিজের চোখের সামনে এখানে রাতে দেখলাম 2জন মানুষকে মারা যেতে। আমি যখন গেলাম তখন আমি আমার নিজের চোখের সামনে দেখলাম একটা মানুষকে মারা যেতে, মানে টোটাল 3টে ডেথ হয়ে গেল একটা রাতের মধ্যে, একটা রাত থেকে একটা ভোরের মধ্যে 3টে ডেথ হয়ে গেল পুরো। মা বলছে ওইদিকে তাকাস না, তুই এসব সহ্য করতে পারবি না, কিন্তু আমি কানে শুনতে পাচ্ছি যে মারা গেল। তারপরে ডিসচার্জের জন্য যে ফর্ম টর্ম ফিল আপ করতে হয়, নার্সদের ব্যবহার খুবই ভালো। ওরা নিজেদের মধ্যে এটা ডিসকাস করছে, হ্যাঁ ওই বেডের মারা গেল তো, হ্যাঁ ও তো মারা যাওয়ারই ছিল। মানে ওরা আগে থেকে জানে, আগে থেকে ডেফিনেটলি জানে কে মারা যাবে, কে কতক্ষণে মারা যাবে সেটাও ওরা জানে। ওদের গসিপ হচ্ছে এটাই, হ্যাঁ এই বেডেরটা মারা গেল তো, আচ্ছা আচ্ছা ওই বেডেরটা মারা যায়নি, এই বেডেরটা গেল তো এক্সপায়ার হয়ে। এইসব গল্প ওখানে খুব ভালো, সব শুনছি আমি, দেখতেও পাচ্ছি নিজের চোখের সামনে সব হচ্ছে। তারপরে স্ট্রেচারের জন্য স্ট্রেচার চাই, তো আয়া বলছে যে আমি সব স্ট্রেচারের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু ওনাকে অ্যাজ ইউজুয়াল টাকা দিতে হবে। তাহলে উনি স্ট্রেচার এনে দিয়ে ওনাকে গাড়ি পর্যন্ত করে এগিয়ে দেবে। নাহলে যদি আমাদেরকেই করতে হয় তাহলে তুমি নিজে গিয়ে স্ট্রেচার নিয়ে আসো, নিজেই মাকে আবার অ্যাজ ইউজুয়াল সেলফ সার্ভিস, যদি সেলফ সার্ভিস করতে হয় পুরোটাই তোমাকে করতে হবে। স্ট্রেচার এনে মাকে আবার বেড থেকে স্ট্রেচারে তুলে স্ট্রেচারটাকে নিয়ে যেতে হবে। এবার স্ট্রেচারের জন্যে আমরা নর্মাল লোক, স্ট্রেচারের জন্য আমরা এদিক ওদিক ছোটাছুটি করছি, কারণ মার তখনও কোনো রকম ট্রিটমেন্ট শুরু হয়নি। তো আমি তাড়াহুড়ো করছি যে মানুষটাকে ট্রিটমেন্ট শুরু করাতে হবে, আমার মাথার মধ্যে এটা চলছে। তো তাই জন্য আমি বললাম যে চলো ঠিক আছে, ওকে টাকা দিয়ে দাও, তাড়াতাড়ি স্ট্রেচারের ব্যবস্থা করে দেবে। তো টাকা দিয়ে দিল, ওই 100-200 টাকা আবার নিল। তারপরে স্ট্রেচার এনে মাকে তারপরে প্রাইভেট একটা হসপিটালে নিয়ে গেল। তো এটা হচ্ছে আমার আরজি করার এক্সপিরিয়েন্স। আমি তো এটাই বলবো যে কি অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের, যে একটা গভর্নমেন্ট, আমি ব্যাঙ্গালোরের গভর্নমেন্ট হসপিটালেও গেছি, এরকম সার্ভিস না। টাকা নেওয়ার ওখানে কোনো রকম সিনসিনারি নেই, আর সার্ভিস হয় ওখানে, সার্ভিস দেয়, ভালো সার্ভিস দেয়। কিন্তু কলকাতার সরকারি সব জায়গাগুলো, হসপিটাল বলুন, পোস্ট অফিস বলুন, যে কোনো সরকারি জায়গা বলুন, ব্যাংক বলুন, সব জায়গায়, পার্টিকুলারলি সরকারি সব জায়গায় এরকম সিস্টেম চলছে। আর আমার মনে হয় না এটার কোনো সুধারও আসবে, কারণ আপনারা জানেন, আমিও জানি কেন সুধার আসছে না, কেন আর আসবেও না, আমার কোনো হোপ নেই। তো আমার মতে আরজি করকে ডিমলিশ করে দেওয়া উচিত পুরোপুরিভাবে, কারণ আর কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে আরজি করে নিয়ে যাওয়ার পরিবর্তে আমার মনে হয় বাড়িতেই রেখে দাও, কিছু করার নেই আমাদের। টাকা থাকলে, ডেফিনেটলি টাকা থাকলে, স্কিম থাকলে, হেলথ ইন্স্যুরেন্স থাকলে, মেডিক্লেম থাকলে তুমি প্রাইভেট হসপিটালে যাও। আর যাদের কাছে সোর্স নেই, পলিটিক্যালি যারা কানেক্টেড না, তোমরা আরজি করে যেও না, তার জায়গায় তোমরা বাড়িতে অন্যরকমভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা করো। আর সেটা সম্ভব না, কারণ সব কিছুর জন্যই টাকা লাগে, ইকুইপমেন্ট লাগে, সেগুলো বাড়িতে কী করে পাবো বলুন। তো এই হচ্ছে আমার আরজি করার এক্সপিরিয়েন্স। আমি মানে বলতে চাই না এসব কিছু, এসবের মধ্যে পড়তে চাই না, কিন্তু আমি যখন দেখলাম যে আজকে লাস্ট 3 দিন ধরে একটার পর ডেট মৃত্যু, তাই জন্য আমি ভাবলাম যে আমার অভিজ্ঞতাটাও আমি শেয়ার করি, কারণ আমার অলমোস্ট এরকমই অভিজ্ঞতা হয়েছে। ওখানে যদি আমি মাকে রেখে দিতাম, ট্রিটমেন্টও হতোই না, হয়তো মার আরও ডিটোরিয়েট করতো। এবার লাস্টে মাকে বাঁচাতে পারতাম কি না আমি তো জানি না। এই হোক। তারপরে আরেকটা ব্যাপার আছে,
মানে কতটা ইউজ টু কলকাতার লোকেরা ডাক্তার স্পেশালি, যখন আমি মাকে পরে ওপিডিতে নিয়ে যাই কার্ডিওলজিস্টের কাছে, কারণ মার পরে যেহেতু ব্রেন স্ট্রোক হয়েছে আস্তে আস্তে সব কটা অঙ্গই একটু একটু করে ডিফেক্ট হতে শুরু করেছিল। তো মার চেস্ট পেন হতে শুরু করে, তো পরে জানা যায় মার ব্লকেজও আছে। তো সেই জন্য কার্ডিওলজিস্ট যখন দেখাতে গেছি অন্য হসপিটালে, সেই হসপিটালের আমি নাম নেব না, আর সেই ডক্টরেরও নাম আমি নেব না। নেব না এই কারণেই, কারণ চলো নিয়েই নিচ্ছি, না নেওয়ার কিছু নেই। যদি বাজে জিনিসের জন্য আমি নাম নিতে পারি, ভালো জিনিসের জন্য কেন নাম নেব না। তো আমি চারনকের ওপিডিতে আমি গেছিলাম কার্ডিওলজিস্টকে দেখাতে। চারনাকে প্রাইভেট হসপিটাল হলেও কি হবে, ওখানে যে মেডিক্লেম, ওখানে স্বাস্থ্যসাথীও চলে। আমি আমার পরিবারের ম্যাক্সিমাম ট্রিটমেন্ট, আমি আমার মার ট্রিটমেন্ট পুরোপুরি আমি চারনক থেকে করিয়েছি। একটা সিঙ্গেল টাকাও ওরা ডিমান্ড করেনি, বিশেষ করে স্বাস্থ্যসাথীতে যেইটুকু কভারেজ হওয়ার ওরা। আর ইভেন এরকমও না আমাকে লাইনে দাঁড়াতে হয়েছে, আমাকে ইচ্ছে করে হ্যারাস করেছে, যেহেতু স্বাস্থ্যসাথী দিয়ে এটা হচ্ছে না, এরকম কিচ্ছু হয়নি। আমার স্মুথলি সব কিছু গেছে, আমাকে একটা সিঙ্গেল টাকাও পে করতে হয়নি, সব কিছু স্বাস্থ্যসাথীতে কাভার হয়ে গেছে। ওরা যতটা তাড়াতাড়ি পেরেছে প্রসেস তাড়াতাড়ি করে দিয়েছে, আমাকে কোনো রকম হ্যাপা করতে হয়নি, মানে ফেস করতে হয়নি। এটা সত্যি আমার ভাগ্য হয়তো ভালো ছিল, হ্যাটস অফ টু চারনক। আর ডাক্তারদের সার্ভিসও ওখানে ভালো। ওপিডির যে কটা ডাক্তার আছে তুমি সেই ডাক্তারদেরকে, হ্যাঁ সবার হাতের পাঁচটা মধ্যে সমান হয় না, তো কিছু কিছু ডাক্তার তোমার মানি মাইন্ডেডও বেরোবে। আজকাল সবাই সব প্রফেশনেই এরকম আছে, তো এটাতে দোষ দিয়ে লাভ নেই। আমরা যে কার্ডিওলজিস্টের কাছে দেখাতে যেতাম, উনি সত্যি খুবই মানে কি বলবো, একটা ভালো হিউম্যান বিং, একটা ডাক্তারের থেকে বেশি ভালো, আমি এটাই বলবো। লাকিলি আমি ওনাকে পেয়েছি। তো ওনার একটা কথা শুনে আমার খুব খারাপ লাগলো, মানে উনি এতটা ইউজ টু আমাকে মাঝখানে বললো, তুমি এসবে ভয় পাচ্ছ, মানে মরে যাওয়ার জন্য তুমি ভয় পাচ্ছ। মানে আমার যখন একটা প্রবলেম হয়ে গেছিলো, কিছু আমারও চেস্টের কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো, তো আমি ভয় ভয় ওনার কাছে আমি চলে যাই। আমার মার যে ডক্টর তার কাছে আমিও দেখাই পরবর্তীকালে। একটা ট্রমা চলে এসছে, আমি আমার বাবাকে দেখলাম, আমার মাও এরকমভাবে ভুগছে, আমারও কি এরকম হচ্ছে, যেহেতু আমার চেস্ট পেন হচ্ছিল। তো তাই জন্য আমি ওনাকে দেখাতে চলে গেছিলাম। তো উনি বললো, তুমি কিসের জন্য ভয় পাচ্ছ, মরার জন্য ভয় পাচ্ছ? আমি অবভিয়াসলি মরার জন্যই ভয় পাচ্ছি, কে মরতে চায়। আমি বলছি, তুমি আরজি করে চলে যাও না, তুমি আরজি করে একটার পর একটা ডেট দেখবে, ওখানে গেলে তুমি কি করবে? মানে দেখুন ডক্টররাও কিরকম ইউজ টু আরজি করার ডেথের ব্যাপারে, মানে জল ভাত আরজি করে ডেথ। তো আরজিকরকে জাস্ট মানে ধ্বংস করে দেওয়া উচিত, আরজিকরকে ডিমলিশ করে দেওয়া উচিত। এরকম গভর্নমেন্ট হসপিটাল রাখার থেকে না রাখা অনেক ভালো। এগুলো আমাদের পশ্চিমবঙ্গের নাম ডোবাচ্ছে, আর কিছুই না। তো আজকে আমার এটাই ছিল অভিজ্ঞতা, শেয়ার করলাম। এরকম এরকম আরও হসপিটালের অভিজ্ঞতা আছে, যেটা ভালো আবার যেটা খারাপও। তো এটা খুবই প্যাথেটিক অভিজ্ঞতা ছিল, তো তাই জন্য আমি শেয়ার করলাম। আর কিছু বলার নেই আমার। আবার আসবো নতুন কোনো টপিক নিয়ে বা নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাথা একটু খাটিয়ে কাজ করুন। আগে সব কিছু ভেবে নিয়ে কাজ করুন, যে আমাদের দেশের পশ্চিমবঙ্গের হাল কীরকম, সেটা ভেবে ডেফিনেটলি আমাদেরকে স্টেপ নিতে হবে। কারণ এখানে কেউ নেই, কোনো সরকার নেই, কোনো পুলিশ নেই, কোনো কিছু নেই যে আপনার যখন যাবেন আপনাকে হেল্প করবে। নিজেদেরকে হেল্প এই রাজ্যে অ্যাটলিস্ট নিজেদেরকেই করতে হবে। সেই মতন ভেবে চিনতে কাজ করাই এই পশ্চিমবঙ্গে বেটার হয়। খুবই খারাপ অভিজ্ঞতা আমার। আর যা হচ্ছে আশেপাশে দেখে আরও ভয় লাগছে যে আমাদের ফিউচারে কি হবে। মানে কোনো রকমের সিকিউরিটি বলতে তো কিছুই নেই এখন। হেলথ
ট্রিটমেন্টের থেকেও কোনো রকম সরকারি জায়গা থেকে দরজা সব বন্ধ। যাদের কাছে একমাত্র টাকা আছে, যাদের কাছে হেলথ স্কিম আছে, যাদের কাছে মেডিক্লেম আছে, হয়তো তারাই বাঁচতে পারবে এই দুনিয়ায়। যাদের কাছে এগুলো নেই, তাদের জন্য যে কি হবে তাদের কথা ভেবে খুব খারাপ লাগে, মানে ভয় লাগে ইনফ্যাক্ট। আর কিছু বলতে ভালো লাগছে না। স্টে টিউন আমার চ্যানেলে, হুইচ ইজ মি মেসি। আসবো আরেকটা টপিক নিয়ে, আরেকটা অভিজ্ঞতা নিয়ে। আপনাদেরও যদি এরকম কিছু অভিজ্ঞতা হয়ে থাকে আমাকে শেয়ার করতে পারেন। আমি অলওয়েজ আছি এখানে আপনাদের শোনার জন্যে। তো টিল দেন, টাটা, বাই বাই।